সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলওয়ের এক্সামকে টার্গেট করে চলছে। 100 দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 65, 65 নম্বর দিনের ক্লাস। তো এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। কারো যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো ম্যাথ দেখতে হয়, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আছে। আর কেউ যদি এই কোশ্চেনের যে পিডিএফটা আছে, সেটা যদি তোমরা চাও ডাউনলোড করতে, সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো সিরিয়াস যদি তুমি প্রিপারেশন করো, তাহলে এই যে ক্লাসগুলো আমাদের এখানে করাচ্ছে প্র্যাকটিস সেট, 100টা প্র্যাকটিস সেট, তুমি রেগুলার এখানে 8:30 থেকে ক্লাস করো, তোমার 100% সিলেকশন তোমার হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে কি বলছে দেখো। এখানে বলছে একটি শহরের জনসংখ্যা 20% যুদ্ধের কারণে মারা যায় এবং অবশিষ্ট জনসংখ্যার 5% মহামারীতে মারা যায়। এরপর বলছে শহরের বর্তমান জনসংখ্যা যদি এত হয়, তাহলে যুদ্ধের আগে শহরের জনসংখ্যা নির্ণয় করো। তাহলে যুদ্ধের আগে জনসংখ্যা আমি ধরে নিলাম হচ্ছে এক্স ছিল। এক্সের মধ্যে আমাদের 20% কি হয়েছে, মারা গেছে, মানে বাদ হয়ে গেছে। তাহলে 20% বাদ হয়ে যাওয়া মানে সবসময় আমরা এটা 100-এর থেকে বাদ দিই। তাহলে 100-এর থেকে 20 বাদ দিলে এটা হয়ে যাবে 80%। 80% মানে 80/100। ক্লিয়ার? এরপরে আমাদের আরেকটা বলছে যে 5% আরও মারা গেছে। তাহলে আরও 5% যদি আমরা বাদ দিই, এটা আবার আমরা 100 থেকে বাদ দেবো। তাহলে এটা হয়ে যাবে 95%, মানে 95/100। ক্লিয়ার? তো এইগুলো বাদ হওয়ার পরে জনসংখ্যা এখন রয়ে গেছে কত? 15,200। তাহলে আমরা এখানে লিখে দেবো 15,000 ইকুয়াল দিয়ে 15,200। ক্লিয়ার? এবার এটা ক্যালকুলেশন করলে ডাইরেক্ট আমাদের এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, আর এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমাদের জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল হবে। ওকে, আরও যদি আমরা এখানে কাটাকাটি করি, তো 19 দিয়ে কাটা যায়। 19 দিয়ে কাটলে 5 19 95। 19 দিয়ে এটাকে যদি আমরা কাটি, 8 19 152। ওকে, আর আমাদের কি কাটা যাচ্ছে, আর যদি আমরা এখানে কাটি, তো 5 দিয়ে কাটলে 5 20 120 হয়ে যাচ্ছে। ওকে, 8-এর সাথে আমাদের 8 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা এখানে কত পাচ্ছি দেখো। এখানে 20 আর এদিকে 10 গুণ করলে কত হবে? 200। আর এদিকে ডবল জিরো আরও আছে, তাহলে 200-র পরে আরও দুটো ডবল জিরো বসে যাবে। ক্লিয়ার? তাহলে 20,000 আমাদের কারেক্ট অ্যান্সার। 20,000 অপশান এতে আছে, অপশান এ আমাদের কারেক্ট। তো এক লাইনে আমাদের অ্যান্সার চলে আসলো। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এত টাকায় একটি নিবন্ধ বিক্রি করে একজন ব্যবসায়ী 12% লস করেন। তাহলে এত টাকায় বিক্রি করে তার 12% লস হচ্ছে। তার মানে এই যে টাকাটা আমাদের এখানে দেওয়া আছে 211.20 নেওয়ার দরকার নেই। এটা যেটা দেওয়া আছে সেটা 12% লসের ভ্যালু। তাহলে টোটাল কত হয়? 100%। তার থেকে আমরা যদি 12% বাদ দিই, তাহলে থাকবে কত? 12 যদি বাদ দিই, তাহলে এটা থাকবে 88। তাহলে এটা 88%-এর ভ্যালু। তাহলে 88% দিয়ে ডাইরেক্ট আমরা করবো ভাগ। এবার আমাদের বলছে যদি তিনি এটিকে এত টাকায় বিক্রি করেন, তাহলে তার ক্ষতি বা লাভের শতাংশ কত? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বার করতে পারি, সেটা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কীভাবে বার করবো? জাস্ট 100% দিয়ে গুণ করে দিলে কস্ট প্রাইস বেরিয়ে যাবে। তাহলে কোনো জিনিসের দাম বার করার জন্য আমরা কী করবো? ডাইরেক্ট 100% দিয়ে গুণ করে দেবো। 100% যে কোনো জিনিসের কী হয়? দাম হয়, কেনা দাম হয়। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে যদি দশমিক উঠাই, নিচে একটা 10 মানে জিরো চলে আসবে। এই জিরোর সাথে আমাদের এই জিরো ক্যান্সেল হয়ে গেল। আরও যদি আমরা এখানে কাটাকাটি করি, তো 2 দিয়ে যদি আমরা এটা কাটি, বা 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে হচ্ছে 22। 4 দিয়ে যদি আমরা কাটি, 4 5 20, 4 2 8, 4 8 32। ক্লিয়ার? তো 2 দিয়ে আমাদের এখানে কাটা যায়, 11 দিয়ে কাটা যায়। ঠিক আছে, 11 দিয়ে যদি আমরা কাটি, 11 2 22, 11 দিয়ে যদি কাটি 4 11 44, আর এদিকে 8 8 11 88 48। 2 দিয়ে যদি কাটি আমরা এখানে 24 পাবো। তো 24 × 10 যদি গুণ করি, তাহলে সিপি ঠিকঠাকভাবে কাটাকাটি করবে, কত চলে আসবে? 240। তাহলে কেনা দাম 240 আর বিক্রি করছে কত? 248। সেল করছে কত? সেল করছে 248.4 টাকায়। তাহলে এটার থেকে এটা কত বেশি? এটা আমরা দেখতে পাচ্ছি 240-এর থেকে 248.4 হচ্ছে 8.4 বেশি। তাহলে এত টাকার প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট আমাদের অ্যান্সার হবে, লস তো অ্যান্সার হবেই না। এবার প্রফিট পার্সেন্টেজে বার করার জন্য নিচে আমরা রাখবো কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 240। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে এবার সিম্পল এখান দিয়ে যদি আমরা দশমিক উঠাই, নিচে আরেকটা জিরো চলে আসবে। এই ডবল জিরোর সাথে এই ডবল জিরো ক্যান্সেল। এবার যদি আমরা এটা কাটাকাটি করি, 4 দিয়ে কী দিয়ে কাটা যায়? 6 দিয়ে কাটলে 4 6 24। 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 6 অক্ষে 6, আর এদিকে হচ্ছে আমাদের 4 6 24 14। তাহলে এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে আমাদের 7। 7/2 মানে 3.5। 3.5%। ক্লিয়ার? তাহলে অপশান আমাদের ডি আমাদের কারেক্ট। তাহলে 3.5%-এর গেইন হবে। ভালো অঙ্ক ছিল, ইজি বাট একটু ক্যালকুলেটিভ, বুঝতে হবে তোমার। আর এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় আসবে, এর জন্য ডাইরেক্ট আমি এই টাইপের কোশ্চেন করাচ্ছি এখন। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে একটি নিবন্ধের তালিকাভুক্ত মূল্য হলো এত টাকা। তালিকাভুক্ত মূল্য মানে হচ্ছে এটার মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস আমাদের এখানে কত দেওয়া আছে? মার্ক প্রাইস দেওয়া আছে 200 টাকা।
এরপর বলছে একজন গ্রাহককে পরপর 2টি ছাড়ের পর এটি 150 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে বিক্রি করা হচ্ছে কত? আলটিমেটলি জিনিসটা 150 টাকায়। ঠিক আছে, এটা হচ্ছে সেলিং প্রাইস। যদি একটি ডিসকাউন্ট 10% হয় তাহলে অন্য ডিসকাউন্ট কত? তাহলে প্রথমে দাম ছিল 200, এই 200-র ওপর যদি আমি 10%-এর ডিসকাউন্ট দিই তার মানে 90%-এ বিক্রি করছি। 100 থেকে 10 বাদ দাও, 100 থেকে 10 বাদ দিলে 90% হচ্ছে, তার মানে 90%-এ বিক্রি হচ্ছে। তো ফার্স্ট ডিসকাউন্টটা দেওয়ার পরে জিনিসের দাম কত হচ্ছে? তাহলে 0000 ক্যান্সেল, 9 দুগুণে 18, 180। তাহলে প্রথম ডিসকাউন্টের পরে জিনিসটার দাম কত ছিল? 180 টাকা। সেইখান থেকে আরও ডিসকাউন্ট দেওয়ার ফলে 150 টাকায় বিক্রি করছি। তাহলে 180 থেকে কত ডিসকাউন্ট দিতে হবে? 30 টাকার ডিসকাউন্ট দিতে হবে। তাহলে 180-র উপরে 30 টাকার আরও ডিসকাউন্ট দিলে জিনিসটা 150 টাকায় বিক্রি হবে। তাহলে আমরা পাচ্ছি 180 টাকার উপরে, এই টাকার উপরে 30 টাকার আরও ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 30 ওপরে। সেটাই আমরা যদি পার্সেন্টেজে দেখি, 100%-এ গুণ করে দিলে পার্সেন্টেজে বেরিয়ে যাবে। 00 ক্যান্সেল, 3 দিয়ে কাটলে 3 6 18, তাহলে 100/6 মানে হচ্ছে 16.66। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, যে সেকেন্ড ডিসকাউন্টটা ছিল 16.66%-এর। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেন আসি। 4 নম্বর কোশ্চেন বলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এক্স এবং ওয়াইয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছিল। x:y কত অনুপাতে ভাগ করা হয়েছিল? 4:3 অনুপাতে। এরপর আমাদের এখানে বলছে যদি y এর শেয়ার এত হয় তাহলে মোট প্রাথমিক পরিমাণ কত? এবার y এর ভ্যালুটা ডাইরেক্ট দেওয়াই আছে। y এর ভ্যালু কত দেওয়া আছে? 2400, আর y এর ভ্যালু এখানে ইউনিটে কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট দিয়ে ভাগ। আমাদের বলছে টোটাল বার করো। টোটালে কত ছিল? 4 আর 3 7 ইউনিট। তাহলে 7-এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ, 3 দিয়ে কাটলে 3 8 24, 8 7 8 কত হবে? 5600। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, 5600। কোন অপশানে আছে? অপশান সি। ক্লিয়ার? নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনে আসবো। 5 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, এখানে বলছে এবিসি একটি ব্যবসার অংশীদার যার মোট মূলধন হচ্ছে এত। ওকে, এরপর বলছে বছরের শেষে মুনাফা হলো এত টাকা। আচ্ছা, মুনাফা মানে প্রফিট। এরপর বলছে যা তাদের মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। এ লাভ করে 4500 টাকা। তাহলে মোট প্রফিট, মোট লাভ কত ছিল? মোট লাভ ছিল আমাদের 15000 টাকা। তাহলে 15000। এই টাকার মধ্যে এ কত পাচ্ছে? লাভের থেকে এ পাচ্ছে, এ লাভ করছে কত? 4500। বি লাভ করছে কত? বি লাভ করছে তাদের 5500, বি পাচ্ছে 5500। এবার বলছে সি এর মূলধন খুঁজুন। তাহলে সি এর লাভ কত হবে সেটা আগে আমি দেখি। তাহলে এই দুটো মিলে কত চলে গেল? এই দুটো মিলে হচ্ছে আমাদের 10000 চলে গেল। ঠিক আছে, 5 5 10,000। তাহলে 10,000 যদি চলে যায় 15,000-এর মধ্যে, তাহলে সি কত পড়ে রইল? আর কত? 5000। তাহলে সি পেয়ে গেছে সেই 5000 টাকা। তাহলে সি এর ভাগে গেছে কত? 5000। এবার মাথায় রাখবে প্রফিটটা যে রেশিওতে আমাদের বেরাবে সেটাই হচ্ছে মূলধনের রেশিও। তাহলে এটা যদি আমরা রেশিও বানাই, 00 ক্যান্সেল, 00 ক্যান্সেল, 00 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে কাটলে 5 10 50। তাহলে এটা আমাদের রেশিও। এই রেশিওতে আমাদের মূলধনটা বিনিয়োগ হয়েছিল, কারণ মূলধনের রেশিও আর প্রফিটের রেশিও সমান হয়। এবার আমাদের টোটাল মূলধন কত ছিল? 33,000 টাকা। 33,000 লিখবো। এই 33,000-কে আমি সিম্পল তিনজনের যে টোটাল হচ্ছে অনুপাতের টোটাল সেটা দিয়ে ভাগ। তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে 20 আর 10 30, তাহলে 30 দিয়ে ভাগ, টোটাল হচ্ছে 30, এই তিনটে টোটাল 30। 30 দিয়ে ভাগ, আমাদের যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ। সি এর মূলধন, সি এর ইউনিট কত? 10। তাহলে 10 দিয়ে গুণ, জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল, 3 দিয়ে কাটলে এটা হবে 11, 11-র উপর 000, তার মানে 11,000। তাহলে 11,000 অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসবো, 6 নম্বর কোশ্চেন। এখানে বলছে এ একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে এ করতে পারে কত দিনে? এ করতে পারে 15 দিনে। এরপর বলছে বি একই কাজ 20 দিনে করতে পারে। বি করতে পারে এই সেম কাজ 20 দিনে। এরপর বলছে বলছে একই কাজ করতে তাদের একসাথে কাজ করা সময় হলো। আচ্ছা, তাহলে দুজন একসাথে করলে কতদিন টাইম লাগবে সেটা আমাদের জানতে চাইছে। একই কাজ করতে তাদের একসাথে কাজ করার সময় হলো। আচ্ছা, দুজন যদি একসাথে করে টোটাল কাজ কত? 60 হচ্ছে, লসাগু 60। ক্ষমতা যদি বার করি, 15 দিয়ে 60-কে কাটলে 4 15 60, 20 দিয়ে 60-কে কাটলে 3 20 60। তাহলে 4 দিয়ে যদি 4 আর 3 দুজন যদি একসাথে করে টোটাল 4 আর 3 7টা করে কাজ করবে। টোটাল কাজ কত? 60। সেটাকে আমরা ভাগ করে দেবো কত? দুজন একসাথে করলে 7 7 করবে 7 দিয়ে। তাহলে 7 8 56, এদিকে নামবে 4, তাহলে 4/7। তাহলে 8 পূর্ণ 4/7 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি আমাদের কারেক্ট, 8 পূর্ণ 4/7। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 7 নম্বর কোশ্চেন। এখানে বলছে 3:4 অনুপাতে অ্যালুমিনিয়াম এবং নিকেল দিয়ে একটি সংকর ধাতু তৈরি করা হয়। তাহলে 3:4 অনুপাতে অ্যালুমিনিয়াম আর নিকেল আছে। এরপর বলছে 36 কেজি অ্যালুমিনিয়ামের সাথে গলিত নিকেলের পরিমাণ কেজিতে কত? তাহলে এখানে বলেই দিয়েছে যে 36 কেজি অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামটা এখানে কত বলে দিয়েছে? 36 কেজি। তাহলে 3 ইউনিটের ভ্যালু, এখানে যেটা 36 কেজি আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের কত ইউনিটের ভ্যালু? 3 ইউনিটের ভ্যালু। তাহলে 3 দিয়ে ভাগ। আমাদের বলেছে নিকেলের পরিমাণ কত? তাহলে যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ। নিকেল 4 ইউনিট ছিল, তাহলে 4 দিয়ে গুণ। 3 দিয়ে কাটলে 3 12 36, 4 12 কত হচ্ছে? 48 কেজি। তাহলে নিকেল কত কেজি ছিল? 48 কেজি। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো, 8 নম্বর কোশ্চেন। এইখানে বলছে একটি জগে দুটি ছিদ্র আছে, মানে একটা জগ আছে ধরো,
জলের জগ, এর মধ্যে দুটো ছিদ্র আছে। প্রথম ছিদ্র 15 মিনিটের জগ খালি করতে পারে, প্রথম ছিদ্র এ ধরে নিচ্ছি, সেটা 15 মিনিটে খালি করে, তো মাইনাস দিয়ে দাও যেহেতু খালি করে দিচ্ছে। দ্বিতীয় ছিদ্র 20 মিনিটের জগ খালি করে, দ্বিতীয় ছিদ্র বি ধরে নাও, খালি করে, তো এখানে এটা 20 মিনিটে খালি করছে, এটাও মাইনাস। এবার বলছে যদি স্থির হারে ছিদ্র দিয়ে জল বের হতে থাকে তবে উভয় ছিদ্র দ্বারা জগটি কত সময় খালি হবে। তাহলে দুটো ছিদ্র দিয়ে একসাথে খালি হলে কত সময় খালি হবে। তাহলে সিম্পল, আমরা কি করবো, আমরা লসগু নেবো, লসগু কত আসবে 60, তাহলে 60 হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি বা টোটাল ইউনিট। এবার আমরা এফিসিয়েন্সি বার করার জন্য 15 দিয়ে ভাগ করবো, 4 15 60, মাইনাসে আসবে বলতে পারো, তার কারণে এগুলো জল বার করে দিচ্ছে। 20 দিয়ে ভাগ করলে 3 20 60, এটাও মাইনাসে আসবে। তো দুটো যদি আমরা যোগ করি, দুজন যদি একসাথে চলে তো -7 করে কাজ হবে, উভয় ছিদ্রই যদি একসাথে চলে। তাহলে সিম্পল, তাহলে টোটাল হচ্ছে আমাদের 60 ইউনিট, সেটা যদি দুজন একসাথে চলে তাহলে 7 7 করে বার করবে, 7 দিয়ে ভাগ করে দাও, 7 8 এখানে হয়ে যাবে 56, 4 90, তো 4/7। সেম আগের মতনই অ্যান্সার আসবে 8 পূর্ণ 4/7, অপশন ডি কারেক্ট। ক্লিয়ার, ইজি। তো পরীক্ষার খাতায়ও দেখো এরকম টাইপেরই আমাদের অঙ্ক দেবে। যদি আমাদের টোটাল ধরো 25টা কোশ্চেন আছে, কথার কথা 25টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন এরকম টাইপের ইজি থাকবে, 5টা কোশ্চেন ক্যালকুলেটিভ থাকবে, আর 5টা কোশ্চেন থাকবে ক্যালকুলেটিভ তার সাথে কনসেপচুয়াল। ঠিক আছে, এরকমভাবেই পেপার তোমাদের তৈরি হবে। তো এখানে পেপার যেরকম তোমাদের পরীক্ষায় আসবে সেম টাইপের কোশ্চেন এখানে রাখা আছে। ঠিক আছে, আর এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো 9 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখি, এখানে বলছে 1280 টাকার 5% বার্ষিক হারে 3 বছরের জন্য সরল সুদ কত। তাহলে সরল সুদ বার করতে হবে, তো 1280 টাকার 5% আর 3 বছর, 3 5 কত হচ্ছে 15%, তাহলে ডাইরেক্ট এটার 15% বার করে দাও, সুদ বেরিয়ে যাবে, ইন্টারেস্ট বেরিয়ে যাবে। এক তো তুমি এইভাবে ডাইরেক্ট করতে পারো, আরেকটা তুমি করতে পারো সুদ ইকুয়াল টু PTR/100, তাহলে পি কত 1280, টাইম কত 3, রেট অফ ইন্টারেস্ট কত 5/100, এইভাবেও বার করতে পারো দুটো দিয়ে, এটাতে ইজি হয়। তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে যদি ওপরে কেটে দিই তাহলে এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4, 3 4 12, 2 হাতে আমার 1, 3 6 18 রেখে 19, 192, অপশান সি আনসার। আর এইভাবে যদি করি তাও সেম বেরাবে, এখানে আমাদের জিরোর সাথে 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে এটা হবে 2, 2 দিয়ে যদি আমরা এটা কাটি সেমভাবে আমাদের 6, এদিকে 4, তাহলে ইন্টারেস্ট কত আসছে 192। এই মেথডে করলে অনেক ফাস্ট হবে। ঠিক আছে, অনেক বড় বড় অঙ্ক এইভাবে আমরা ডাইরেক্ট করতে পারবো। 10 নম্বর কোশ্চেনে আসো, এখানে বলছে মনীষ চক্রবৃদ্ধি হারে বার্ষিক 5% সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেছিলেন। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করানো আছে, তোমরা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। 5% সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেছিলেন, 3 বছরের শেষে মনীষ মোট এত টাকা পেয়েছিলেন। তাহলে যত টাকা 3 বছরের শেষে মোট পাচ্ছে এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে অ্যামাউন্টের মধ্যে কি থাকে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার আমাদের বলছে মনীষের জমাকৃত অর্থের পরিমাণ কত ছিল, মানে হচ্ছে আমাদের প্রিন্সিপাল আমাদের বার করতে হবে। তাহলে এখানে সবার আগে রেট অফ ইন্টারেস্ট কি আছে, রেট অফ ইন্টারেস্ট 5%, তো 5% মানে আমরা এটাকে বলতে পারি 5/100, কাটাকাটি করলে 5 অক্ষে 5, 5 20 100। নিচের যেটা আছে এটা হচ্ছে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালের অ্যামাউন্ট লিখবো, প্রিন্সিপাল কত 20 ইউনিট, 20-এর সাথে 1 যোগ করে দাও উপরে ইন্টারেস্ট, তাহলে এটা হয়ে যাবে 21 ইউনিট অ্যামাউন্ট। এবার এটা আমাদের টাইম কত বলছে, টাইম বলছে 3 বছর, তাহলে এখানে উপরে পাওয়ার 3। ঠিক আছে, আর 20-এর কিউব করলে আমরা কত পাবো, 8000 পাবো, আর 21-এর কিউব করলে 9261, এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এবার আমাদের এখানে বলছে যে বছরের শেষেতে এত টাকা পাচ্ছে, কত টাকা পাচ্ছে অ্যামাউন্ট হিসেবে 92610, এটা আমাদের অ্যামাউন্ট অঙ্কতে দেওয়াই আছে। আর এখানে আমাদের রেশিওতে অ্যামাউন্ট কত এটা, তাহলে অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ করে দাও, 9261 দিয়ে ভাগ, আমাদের বার করতে হবে প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল ছিল 8000, 8000 দিয়ে গুণ, তাহলে এটার সাথে এটা পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 8000-এর পরে আরেকটা 0 এক্সট্রা হয়ে যাবে, তার মানে 80,000 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, পরীক্ষার খাতে এরকম পুরো একদম রানিং তোমার ম্যাথ চলতে থাকবে। ঠিক আছে, কোনো ফুল স্টপ চলবে না, কোনো দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, কন্টিনিউ ম্যাথ চলতে থাকবে। ঠিক আছে, ম্যাথ আসবে পেপারকে পুরো আগুন লাগিয়ে দেবে। 11 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একজন বাবা বর্তমানে তার মেয়ের বয়সের 3 গুণ, আচ্ছা একজন বাবা বর্তমানে তার মেয়ের বয়সের 3 গুণ, তাহলে আমরা বলতে পারি ফাদার আর ডটার। তাহলে ফাদার হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ, তাহলে ডটার যদি এক্স হয় ফাদার হবে 3x। ক্লিয়ার। এরপর বলছে 10 বছর পর তাদের বয়স 10 বছর পর তার বয়স তার চেয়ে দ্বিগুণ হবে, মানে কন্যার চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 10 বছর যদি আমরা এখানে প্লাস করে দিই, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, মেয়ের বয়স 1 হলে বাবা হয়ে যাবে দ্বিগুণ মানে 2। এবার বলছে কন্যার বর্তমান বয়স কত, মানে এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে কন্যার বর্তমান বয়স যেহেতু এক্স, তাহলে এক্স এর ভ্যালু বার করতে হবে। তো এখানে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো, এখানে 3x আছে, আমরা আগে লিখবো 3x, বাই দিয়ে আমরা লিখবো এক্স। এবার দুজনেই 10 বছর বাড়ছে, তো +10 ইকুয়াল টু কত হচ্ছে 2:1, তাহলে ফাদারের সমান সমান আমরা এখানে 2 লিখবো, নিচে আমরা 1 লিখে দেবো, ক্যালকুলেশন করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হবে আমাদের 3x + 10 ইকুয়াল টু 2x + 20,
এদিকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে কত, এগুলো ফার্স্ট ক্যালকুলেশন করবে 3x - 2x, এক্সগুলো এক পাশে, এদিকে 20 আছে, 10 ওপাশে গেলে -10, এটা না ডাইরেক্ট করা যায়, ঠিক আছে। এবার আমি তাও এই লাইনটা করে দেখাচ্ছি, এগুলো ডাইরেক্টই করা যায়, অঙ্ক দেখার সাথে সাথেই বোঝা যায়। তো x = কত আসবে, 10 আসবে, x এর ভ্যালু 10, তাহলে মেয়ের বয়স কত, 10 বছর, কারণ x এর ভ্যালু আমাদের বার করতে হতো যে ডটারের বর্তমান বয়স কত, ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 12 নম্বর কোশ্চেনে আসি, এখানে বলছে 3টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় হলো কে। তাহলে 3টি পরপর স্বাভাবিক সংখ্যা মানে পরপর সংখ্যা, মানে ধরো আমি ধরলাম যে 15, তারপর একটা 16, তারপর একটা 17, মানে প্রত্যেকটার মাঝখানে একের গ্যাপ, এখানে একের গ্যাপ, এখানে একের গ্যাপ, এগুলো সব পরপর স্বাভাবিক সংখ্যা। তো এটার গড় আমাদের বলছে কত, গড় বলছে কে, তাহলে মিডিলেরটা হয়ে যায় গড়, তাহলে মিডিলেরটা কে। এরপর আমাদের বলছে যদি সংখ্যাটির প্রথম সেটের ঠিক পাশে আরও দুটি পরপর সংখ্যা যোগ করা হয়, আরও দুটো সংখ্যা যোগ করা হচ্ছে, এটা এটা, এই দুটো সংখ্যা ধরো যোগ করা হলো, এটা এটা। এবার বলছে তাহলে নতুন গড় কত হবে, তাহলে এখানে কটা সংখ্যা যোগ করা হয়েছে, দুটো সংখ্যা যোগ করা হয়েছে, যতগুলোই সংখ্যা যোগ করা হবে সেটা আগে লিখবে, সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 1 আসবে। তাহলে গড় এখন কত হবে সেটাই জানতে চাইবে, তাহলে গড় এখন হয়ে যাবে কে, আগে যেটা ছিল তার সাথে +1, ঠিক আছে। তাহলে k+1 আমাদের অ্যান্সার অপশন বি। যদি এরকম বলতো যে 3টে আমাদের সংখ্যা আছে, এরপরে আমি আরও 5টা সংখ্যা যোগ করেছি, 1 2, অন্যভাবে লিখি 1 2 3 4 5, তো আগে আমাদের গড় ছিল কত, কে, গড় মানে মিডলেরটা কে ছিল। এবার নতুন গড় কত, তাহলে আমি দেখবো যে কটা অ্যাড করেছি আমি, 5টা, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 2.5, তাহলে নতুন গড় কত হবে, কে প্লাস 2.5, তাহলে এটা হয়ে যেত নতুন গড়। ক্লিয়ার, বোঝা গেল কীভাবে করতে হবে। 13 নম্বর কোশ্চেনে আসো, এখানে বলছে রশ্মিকে একটি নির্দিষ্ট গতিতে গাড়িতে 612 কিলোমিটার ভ্রমণ করতে হয়েছিল, তাহলে ডিস্টেন্স কত দেওয়া আছে, 612 কিলোমিটার। এরপর আমাদের এখানে বলছে সে যদি 9 ঘন্টার মধ্যে তার গন্তব্যে পৌঁছে যায়, টাইম কত, টাইম হচ্ছে 9 আওয়ার্স, 9 ঘন্টার মধ্যে তার গন্তব্যে পৌঁছে যায়, তাহলে গাড়ির গতিবেগ বের করো। তাহলে সিম্পল, স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ফর্মুলা জানতে হবে। তো এখানে ডিস্টেন্স কত, ডিস্টেন্স 612, টাইম কত, টাইম 9 ঘন্টা, ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে 612কে আমরা 9 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমাদের কত আসবে, 7 নং 63, তো 6 নং 54, 54, এদিকে হয়ে যাবে 7 72, 8 নং 72, ঠিক আছে। তাহলে আমাদের কত আসছে, 68, তাহলে 68 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড কত, 68 কিলোমিটার পার আওয়ার, অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেনে আসি, এখানে বলছে একটি ট্রেন 60 মিনিটে 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, ওকে, 105 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এটাকে ডাইরেক্ট কীভাবে সাজাবে দেখো, এখানে 35 মিনিটে 35 কিমি কতক্ষণে যাচ্ছে, 60 মিনিটে যাচ্ছে, তাহলে 60 দিয়ে ভাগ করো, আর যেটার ভ্যালু বার করতে হবে মানে 105 কিমি, আচ্ছা এই দুটো কিমি কিমি দেওয়া আছে, তাহলে 60 মিনিটে যাচ্ছে 35 কিমি, তাহলে 35 কিমি দিয়ে ভাগ, আমাদের বার করতে হবে 105 কিমি যেতে কত টাইম লাগবে, তাহলে 105-এর ভ্যালু বার করার জন্য 105 দিয়ে গুণ। তাহলে মাথায় রাখবে এখানে যেটা আছে নিচে কিমি, তাহলে এটাও আমাদের এখানে কিমি থাকতে হবে, এই দুটো আমাদের সেম ইউনিট থাকতে হবে, ঠিক আছে, এর জন্য আমি চেঞ্জ করে নিলাম। তো কাটাকাটি যদি আমরা করি 35 দিয়ে 3বারে যদি আমরা কাটি, এটা পুরো 3বারে কেটে যায়, 3 6 আমাদের এখানে হয়ে যাবে 3 60 180 মিনিট টাইম লাগবে, ব্যাস খতম, অপশান এ কারেক্ট। নেক্সট আমরা 15 নম্বর কোশ্চেনে আসি। 15 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে সুরের একটি বিলাসবহুল নৌকায় 4 ঘন্টা 15 মিনিটে একটি নদীর স্রোতের দিকে 34 কিলোমিটার, স্রোতের দিকে মানে ডাউনস্ট্রিম, তো নৌকা স্রোতের কোশ্চেন আসার সাথে সাথে তুমি 3টে জায়গা আঁকবে, একটা হচ্ছে আপস্ট্রিম স্রোতের বিপরীত, একটা হচ্ছে স্টিল ওয়াটার মানে শান্ত জল, আর একটা হচ্ছে ডাউনস্ট্রিম স্রোতের সাথে, তাহলে 3টে বক্স আমি এঁকে দিলাম। এরপরে আমাদের কাজ কি হবে, এরপরে আমাদের এদিকে হচ্ছে স্রোত, ডাউনস্ট্রিমের দিকে স্রোত হবে। এবার বলছে 4 ঘন্টা 15 মিনিটে সে স্রোতের দিকে মানে ডাউনস্ট্রিমে 34 কিলোমিটার যাচ্ছে, তাহলে 34 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টা 15 মিনিট, 4 ঘন্টা মানে 4 × 60 করে দাও, মিনিটে চলে আসবে 4 6 24, 240 মিনিট, আর এদিকে আরও 15 মিনিট, তার মানে 255 মিনিটে যাচ্ছে, 255, 255 মিনিটে যাচ্ছে। তাহলে 255 মিনিটে যদি 34 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিট দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবো 1 ঘন্টায় কত যাচ্ছে। তো এটা যদি আমরা কাটাকাটি করি, তো 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 অক্ষে 5, 17 দুগুণে 34, 3 17 51, 17 দুগুণে 34, 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণে এটা হবে 8, তাহলে এখানে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আর এটা আমাদের বেরিয়ে গেল ডাউনস্ট্রিম। এবার আমাদের বলছে নদীর বিপরীত দিকে মানে আপস্ট্রিমে, নদীর বিপরীত দিকে 3 ঘন্টা 10 মিনিটে 19 কিলোমিটার যাচ্ছে, তাহলে 19 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টা 10 মিনিট, তাহলে 3 ঘন্টা আরও তার সাথে 10 মিনিট, 3 ঘন্টাকে মিনিটে নিতে গেলে 60 দিয়ে গুণ করবো, 3 6 18 180 + 10 মানে 190, তাহলে 190 মিনিটে যাচ্ছে।
60 মিনিটে কত যাবে সেটা বার করার জন্য 60 দিয়ে গুণ, তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 19 19 ক্যান্সেল, তাহলে 6 পড়ে রইলো। তার মানে এটা 6 কিলোমিটার পার আওয়ার, স্পিড কত 6 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের এখানে বলছে বর্তমানে নদীর প্রবাহের গতি কত। নদীর প্রবাহের গতি মানে স্রোতের গতি বার করতে হবে। স্রোতের গতি বার করার জন্য আমরা স্টিল ওয়াটারটা বার করব। স্টিল ওয়াটার বার করার ফর্মুলা হচ্ছে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 6 + 8, এই দুটোকে যোগ করো, আপস্ট্রিম ডাউনস্ট্রিম 2 দিয়ে ভাগ, তাহলে এটা কত হবে 14 মানে 7, তাহলে এটা হচ্ছে কত 7। তাহলে স্রোতের গতিবেগ বার করার জন্য এই দুটোর গ্যাপ দেখো, 8 আর 7 গ্যাপ 1, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার। বা তুমি এই দুটোর গ্যাপ দেখতে পারো, 6 আর 7 গ্যাপ 1, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানেও স্রোত যা হবে এখানেও স্রোত সেম থাকবে, তাহলে স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 15টা অঙ্ক আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। কোনো কিছু মাঝখানে কোনো বাধা বিপত্তি নেই, ডাইরেক্ট অঙ্ক দিয়ে স্টার্ট, অঙ্ক দিয়ে খতম, ঠিক আছে, কোনো টাইম লস নেই। তো এই ক্লাসগুলো যদি তুমি কন্টিনিউ করো, তোমার ম্যাথে একটা নাম্বার তোমার কাটবে না, ডাইরেক্ট এই কনসেপ্টের কোশ্চেনই তুমি পরীক্ষার খাতায় দেখতে পারবে। আর পরীক্ষা হওয়ার পরে আমি পরীক্ষার খাতা অ্যানালাইসিস করাবো, তো এখানে তুমি দেখতে পারবে যে কনসেপ্ট করানো হচ্ছে সেই কনসেপ্ট দিয়ে কোশ্চেন তোমাদের এসে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।